স্টেশনে পৌঁছে গেছে। মিম তানহাকে বলে, আপু, এরপর যেই ট্রেন আসবে সেটাই চেপে তুই অনেক দূরে কোথাও চলে যা। তানহা বলে, কিন্তু আমি যাব কোথায়? আর সেখানে গিয়ে কোথায় থাকবো? মিম বিরক্তির সুযোগ ভঙ্গিতে বলে, আরে আগে এখান থেকে পালা, তারপর কি করবি সেটা পরে ভাবিস, বলে তানহাকে মানানোর চেষ্টা করে। এর মাঝে ট্রেন চলে আসতে মিম তানহাকে বলে, ট্রেনে উঠে পড়। তানহা বুঝতে পারছিল না কি বলবে। মিম তানহাকে চুপ দেখে বলে, এমন চুপ করে কেন আছিস? ট্রেনে উঠে পড়। তানহা বলে, আমার কেন জানি মনটা কুই কুই করছে। ট্রেনে ওঠাটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? আমি বুঝতে পারছি না কি করব, কোথায় যাব। আমার হাতে তো একটা টাকা কড়ি নেই। তুই চুপচাপ চলে যা তো, নাহলে ওই রাক্ষসটা তোকে বিয়ে করতে হবে। তানহা তবুও নিজেকে মানাতে পারছিল না। এর মাঝে তার মনে হঠাৎ করে একটা চিন্তা ভেসে ওঠে। সবসময় আমরা চোখে যা দেখি সেটা কি সত্যি হয়? এর বাইরে তো অনেক কিছু হতে পারে। তাছাড়া শাহনওয়াজ তানহাকে বলেছিল তার উপর ভরসা রাখতে। এসব মনে করে তানহা বলে ওঠে, আমার মনে হয় আমার একবার মিস্টার শাহনওয়াজের সাথে কথা বলা উচিত। ওনার কাছে জানতে চাওয়া উচিত ওই লোকগুলোকে উনি কেন মারছিলেন। তুই কি পাগল হয়ে গেছিস আপু? নিজের চোখের ওই লোকটার এত ভয়ঙ্কর রূপ দেখার পরও তুই কিভাবে ওই লোক কথা বলছিস বলতো? আমরা সবসময় যা চোখে দেখি তার বাইরে তো কিছু সত্য থাকতে পারে। আমাকে সবটা জানতে হবে। বলে তানহা রেল স্টেশন থেকে বের হওয়ার জন্য সামনের দিকে পা বাড়ায়। গভীর রাত হয়, তখন খুব একটা ভিড় ছিল না। মিম আশেপাশে তাকিয়ে দেখে নেয় কোনো সিসিটিভি আছে কিনা। নেই দেখে সে খানিকটা নিশ্চিত হয়। মনে করে আফনান সিদ্দিকীর বলা কথা, আজ যে করে হোক তাকে তানহাকে শাহনাজের সিদ্দিকীর জীবন থেকে দূরে পাঠাতে হবে। এর বিনিময়ে আফনান সিদ্দিকী মিমকে অনেক অর্থ দেওয়ার, এমনকি তাকে নিজের জীবনসঙ্গী করারও প্রতিশ্রুতি দিয়েছে। এই সুবর্ণ সুযোগ মিম কিছুতেই হাতছাড়া করতে চায় না। তাই সে তানহার হাত টেনে ধরল। তানহা বলে উঠল, কী হলো মিম, আমায় আটকাচ্ছিস কেন? মিম বলে ওঠে, এদিকে আয় আপু, তোর সাথে জরুরি কথা আছে। আবার কি বলবি? এদিকে আয় না। বলেই তানহাকে নিয়ে রেল স্টেশনে কিছুটা সামনে এগিয়ে যায় মিম। তানহা মিমকে বলে, আমাকে এখানে কেন নিয়ে এলি? কি বলবি জলদি বল। এর মাঝে ট্রেনের হুইসেল দেয়। মিম বুঝতে পারে ট্রেন ছাড়ার সময় হয়েছে। সে তানহাকে শক্ত করে জড়িয়ে ধরে। অতঃপর বলে, আমি জানি সারাটা জীবন আমি তোকে অনেক কষ্ট দিছি। আম্মুর সাথে মিলে সবসময় তোর উপর অত্যাচার করেছি। এসবের কোনো ক্ষমা হয় না, সেটাও আমি জানি। হ্যাঁ, কিন্তু তুই এসব কেন বলছিস? আমি জীবনে তোর সাথে অনেক খারাপ কিছু করেছি আপু। আজ আমি নিজের সাথে তোর সাথে আরও খারাপ কিছু করতে হবে। মানে? তুই তো জানিস আমি সবসময় ধনী জীবনের স্বপ্ন দেখতাম। তোর বোন হয়ে থেকে হয়তো আমার জীবনে কিছুটা সচ্ছলতা আসতো, কিন্তু আমার নিজের সামগ্রী হওয়ার হতো না। তাই যাতে আমার রাস্তা একদম ক্লিয়ার থাকে, তাই এটা করতে হবে। আমার সব অন্যায় তো আগেও তুই ক্ষমা করছিস, পারলে আজকেরটাও ক্ষমা করিস। ওপারে ভালো থাকিস আপু। বলে মিম সজোরে ধাক্কা দেয় তানহাকে। তানহা অবিশ্বাস্য চোখে তাকায়। সে একদম রেল লাইনে পড়ে যায় আর ট্রেনটা দ্রুত চলতে শুরু করে। তানহা নিজের বিস্ময়ে কাটিয়ে উঠে দাঁড়াবে তার আগে ট্রেনটা এসে তাকে পিষে দিয়ে যায়। তানহার আত্মনাদে পুরো আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। মিম দ্রুত রেল স্টেশন থেকে বেরিয়ে যায়। রেল স্টেশনের বাইরে এসে বলে, তানহার চ্যাপ্টার ক্লোজ। এবার আমাকে আপনার সাথে দ্রুত যোগাযোগ করতে হবে। আপাতত কিছুদিন আমায় আত্মগোপন থাকতে হবে। বলে সে নিজের ফোন বের করে আফনানকে কল করে। শাহনাজ সিদ্দিকী যখন নিজের কাজ শেষ করে সিদ্দিকী ম্যানশনে ফিরে জানতে পারে তানহা এখানে উপস্থিত নেই, তখন সে ভীষণ রেগে যায়। নিজে ঠিক করে রাখা গার্ডদের উদ্দেশ্যে বলে, তোমরা আমার কথা অমান্য করলে কোন সাহসে? তোমাদের আমি বলেছিলাম না তানহার উপর নজর রাখতে, ও যেন তোমাদের চোখের আড়াল না হয়? তাহলে কিভাবে তোমরা ওকে এভাবে যেতে দিলে? সবগুলো গার্ড মাথা নিচু করে নেয়। শাহনাজ বলে, যদি আজ আমার তানহার কিছু হয়ে যায় তোমাদের কাউকে আমি ছাড়বো না। এরপর সে ক্ষিপ্ত দৃষ্টিতে মর্জিনা বেগমের দিকে এগিয়ে গিয়ে বলে, আপনার মেয়ে তানহাকে নিয়ে কোথায় গেছে? ভালোই ভালো বলুন, নয়তো বিশ্বাস করো বাবা, আমি এসবের কিছুই জানি না। তোমার খোঁজ করতেই তো তানহা বেরিয়ে গেল। মিম ওকে সঙ্গে নিয়ে গেল। তানহা তো নিজের ফোন নিয়ে যায়নি, আপনার মেয়ে তো নিয়ে গেছে। তো আপনার মেয়েকে একটা ফোন করুন। মর্জিনা বেগম মিমের নাম্বার ডায়াল করতে কল দেয়, কিন্তু ফোন সুইচ অফ দেখায়। শাহনাজ
ক্ষোভে ফেটে পড়ে। আকবর এসে বললে, আপনি চিন্তা করবেন না বস, আমি ওনার লোকেশন ট্র্যাক করার ব্যবস্থা করছি। যত দ্রুত সম্ভব তানহা ম্যামকে খুঁজে বের করব, আমি ওনার কোনো ক্ষতি হতে দিব না। এদিকে মর্জিনা বেগম ভাবেন, এই মিমটা কোথায় গেল এভাবে, আমাকে তো কি না বলল না, না জানি কোন বিপদে আছে, আর আমি সেই বিপদে ফেলে যাই। তানহার কিছু হয়ে গেলে তো এই শাওনাজ সিদ্দিকী আমাকে ছিঁড়ে খাবে। নতুন দিনের আগমন ঘটেছে চট্টগ্রামে, কিন্তু শাওনাজের জীবন যেন ঘোর আমিনিশার আগমন ঘটছে। কাল রাত থেকে এখনো অবধি তানহার কোনো খোঁজ নেই। শাওনাজ সিদ্দিকের আদেশে আকবর শহরের প্রতিটা কোনায় কোনায় তানহাকে খুঁজে চলছে। মিমের লাস্ট লোকেশন বলছে বন্দর এলাকায়, কিন্তু এরপর আর কোনো খোঁজ নেই তাদের। শাওনাজ বুঝতে পারে না কী হয়েছে। এর মাঝে আকবর বিমর্ষ ও নতজানু ভঙ্গিতে শাওনাজের সামনে এসে দাঁড়ায়। শাওনাজের আকবরকে এভাবে দেখে ভুরু কুঁচকে বলে, কী হয়েছে আকবর, তোমায় এমন লাগছে কেন? ইজ এভরিথিং ওকে? আকবর দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না স্যার, আপনাকে সংবাদটা কীভাবে দেবো। তানহার খোঁজ পেয়েছো তুমি? কোথায় ও? এক্ষুনি নিয়ে এসো আমার সামনে, তারপর ওকে আমি বোঝাচ্ছি পালানোর শাস্তি কী হতে পারে। আকবরও গলার স্বর ভেঙে আসে, কাকে শাস্তি দেবেন আপনি? শাস্তি দেওয়ার জন্য মানুষটা তো থাকতে হবে। মানে এসব কি হেয়ালিপনা করছো তুমি? যা বলার স্পষ্ট করে বলো। আপনাকে এক্ষুনি আমার সাথে চট্টগ্রামে মেডিকেল মর্গে যেতে হবে। শাহনাজ বিস্মিত স্বরে বলে, মর্গে? গতকাল রেল লাইনে একটা মেয়ের মৃত্যু হয়েছে, ট্রেনে কাটা পড়ে তার সম্পূর্ণ দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। তবে পোশাক আশাক ও খণ্ডিত অংশ থেকে আমরা শনাক্ত করেছি যে ওটা তানহা ম্যাম। শাওনাজ চিৎকার করে বলে, না, এটা হতে পারে না, মিথ্যে বলছো তুমি, আমার তানহার কিছু হতে পারে না। শাওনাজ উপস্থিত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে, তবে এখনও সে বিশ্বাস করতে পারছে না যে তানহা আর বেঁচে নেই। নিজের সামনে দাঁড়ানো আকবরের উদ্দেশ্যে সে বলে, তোমাদের কাছে নিশ্চয়ই কোনো ভুল খবর আছে। আমার তানহার কিছু হতে পারে না, আমি নিশ্চিত আমার তানহা একদম সহি সালামত আছে। আকবর দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা সত্যি হলে আমার থেকে খুশি আর কেউ হবে না স্যার। আমি নিজেও বুঝতে পারছি না কোনটা সত্যি কোনটা মিথ্যা। শাহনাজ বলে, আমি বলে দিচ্ছি, যদি আমার তানহার কিছু হয়ে যায় তাহলে আমি কাউকে ক্ষমা করব না, সবাইকে আমি দেখে নেব। আমার তানহার এই পরিণতির জন্য যারা দায়ী তাদের কাউকে আমি ভালো থাকতে দেব না, তাদের সবাইকে আমি তাদের অপকর্মের জন্য উপযুক্ত শাস্তি দেব। এর মাঝে হাসপাতালে একজন কর্মকর্তা এসে বলে, আপনারা কি মিস তানহার বাড়ির লোক? শাহনাজ এগিয়ে এসে বলে, হ্যাঁ, আমি তানহার হবু বর। গতকালকে ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, মাঝখান থেকে কোথা থেকে কি হয়ে গেল, আর আমার এখনও মনে হয় আমার তানহার কিছু হয়নি। তবুও দেখুন, গতকাল রাতে রেল স্টেশন থেকে এই লাশটা আনা হয়েছিল, খুব বাজেভাবে ট্রেনে কাটা পড়ে যায়। চেহারা দেখে চেনার উপায় নেই, তবে পোশাকের সাথে মিল পাওয়া গেছে। আপনার ওখানে থেকে যেই লোকগুলো এসেছিল সেই পোশাক দেখে শনাক্ত করেছে, তাই এটাই তা না। ওনার পরনে বিয়ের বেনারসি ছিল। এখন আপনি একবার লাশটা যদি দেখে শনাক্ত করতেন তাহলে ভালো হতো। শাওনাজ সিদ্দিকী বলে ওঠে, এই বিয়ের লাল বেনারসি আমি ওকে কিনে দিয়েছিলাম, আমি দেখলে নিশ্চয় তাই চিনতে পাবো। আপনি শুধু আমাকে একবার দেখার ব্যবস্থা করে দিন। ঠিক আছে, এসে দেখে যান। বলেই লোকটা তাকে মর্গে প্রবেশ করতে আহ্বান জানায়। শাহনাজ পা বাড়ায়, তবে এখনও তার স্থির বিশ্বাস তানহার কিছু হয়নি, তার তানহা একদম ঠিক আছে। শাহনাজ মর্গের ভিতর ঢোকে, বুকের ভিতরে এক অদ্ভুত কম্পন অনুভব করে। তার মন বারবার বলছে তানহা ঠিক আছে, তবু এই শীতল ভ্যাপসা পরিবেশ আর লাশের গন্ধ তার স্থির বিশ্বাসকে নাড়িয়ে দেয়। একটা সাদা কাপড় দিয়ে ঢাকা লাশ রাখা একটা ট্রলির উপর, তার মানে এটা নিশ্চয় অন্য কারোর লাশ। তার তানহা এখানেই মর্গে অফিসের পাশে দাঁড়িয়েছে তার, আর শাহনাজ ধীরে ধীরে লাশটির কাছে এগিয়ে যায়। তার পা যেন আর চলতে পারছে না। যখন সে ট্রলির কাছে পৌঁছায় তার হাত কাঁপতে থাকে। সে ধীরে ধীরে সাদা কাপড় সরাতে শুরু করে। প্রথমে সে শুধু একটা লাল শাড়ির অংশ দেখতে পায়, তার চোখ ভিজে আসে। সে আর কিছু দেখতে চায় না, কিন্তু তার মন তাকে বলে, পুরোটা দেখো, এখনও আশা আছে, এখনও তানহা বেঁচে থাকতে পারে। সে কাঁপা কাঁপা হাতে সম্পূর্ণ কাপড়টা সরিয়ে ফেলে, কিন্তু লাশটির দিকে তাকাতে তার পৃথিবী যেন চমকে দেয়। তার সামনে যা আছে তা কোনো মানুষের অবয়ব নয়, শরীরটা বিকৃত ছিন্ন বিচ্ছিন্ন, মুখটা বোঝার উপায় নেই। শাহনওয়াজ শরীর জমে যায়, তার জ্ঞান হারাবার উপক্রম, কিন্তু তার চোখ আটকে যায় সেই লাল বেনারসি শাড়িটা দেখে। শাড়িটা দেখে
তার মনে হয় সে নিজে হাতে তানহাকে এই শাড়ি বেছে দিয়েছিল। আর শাড়িটাতে রক্তে রাঙানো ছেঁড়া নোংরা। শাহনাজের বুকে তীব্র এক কষ্ট অনুভব হয়। সে মাথা ঘুরিয়ে নেয়, চোখ থেকে জলের ধারা নেমে আসে। শাহনাজ আর কোনো কথা বলতে পারে না। সে শুধু তার মাথার উপর হাত দিয়ে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তার বিশ্বাসের আশা, তার সব স্বপ্ন মুহূর্তে ভেঙে যায়। সে মাটিতে বসে পড়ে আর চিৎকার করে কাঁদতে শুরু করে। আকবর বাইরে থেকে দেখতে পায় শাহনাজের এই অবস্থা। সে ছুটে আসে আর তাকে ধরে তোলে। সে বলে, স্যার, নিজেকে সামলান। আমি জানি এটা কঠিন, কিন্তু আপনাকে শক্ত হতে হবে। শাহনাজ আকবরের হাত ধরে বলে, আমার তানহা আর নেই। আমার বিশ্বাস, আমার স্বপ্ন, আমার ভালোবাসা সব শেষ হয়ে গেল। আমি কাকে নিয়ে বাঁচব? কেন এমন হলো? কেন? আমার তানহার কী দোষ ছিল? ও তো কারো কোনো ক্ষতি করেনি। কেন ওর সাথে এমন হলো? আকবর তাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, স্যার, শান্ত হন, শান্ত হন। এখন আর কোনো লাভ নেই। আপনাকে শক্ত হতে হবে। শাহনাজ আকবরের কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। তার কাঁধে মাথা রেখে সে বলে, আমি ওকে বলেছিলাম আমাদের বিয়ে হবে, আমাদের একটা সুন্দর জীবন হবে, কিন্তু কে জানতো আমাদের জীবন এভাবে শেষ হয়ে যাবে। আমি ওর জন্য একটা সুন্দর জীবন তৈরি করতে চেয়েছিলাম। মা, দেখো ও এমনভাবে মরতে হলো। আমি এদের কাউকে ছাড়ব না। যারা এর জন্য দায়ী তাদের আমি শেষ করে দেব। আমি শপথ করছি আমি ওদের খুঁজে বের করবো আর উপযুক্ত শাস্তি দেব। আকবর তাকে বোঝায়, শান্ত হন স্যার। প্রতিশোধ নিতে হলে আপনাকে বাঁচতে হবে, আপনাকে শক্তিশালী হতে হবে। প্রতিশোধের আগুন আপনার ভিতরে জ্বলছে, কিন্তু সেই আগুনকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এখন আমাদের তানহা ম্যামের জানাজা। শাহানা ও চোখের জল মুছে আকবরের মুখের দিকে তাকায়। তার চোখ লাল, শরীর কাঁপছে। সে বলে, হ্যাঁ, তুমি ঠিক বলছো। আমি ওদের খুঁজে বের করবো। আমার ভালোবাসায় এই পরিণতির জন্য যারা দায়ী তাদের আমি শেষ করে দেব। শাহনওয়াজের চোখে প্রতিশোধের আগুন। তার মনের মধ্যে একটাই চিন্তা, যে করে হোক তাকে তানহার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। তার মনে হয় তানহার মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। সে যদি তানহাকে একা ছেড়ে না যেত তাহলে হয়তো এমনটা হতো না। এই অপরাধবোধ তার মনকে আরও যন্ত্রণা দেয়। সে উঠে দাঁড়ায়, তার মুখটা শক্ত হয়ে যায়। আকবর বুঝতে পারে এভাবে বেশিক্ষণ থাকলে শাহনাজ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। তাই সে শাহনাজকে টেনে বাইরে নিয়ে আসে, কিন্তু বাইরে এসে শাহনাজ নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাইরে এসে আশেপাশে থাকা ট্রলি, টপসহ অন্যান্য জিনিসপত্র ছোড়াছুড়ি করতে থাকে, যা দেখে আশেপাশে অনেক মানুষ ভয়ে পালিয়ে যায়। শাহনাজ ডুকরে উঠে বলে, তানহা, আমার তানহা, কেন আমায় এভাবে ছেড়ে চলে গেলে? আমার জীবনে কি একটু সুখ লেখা নেই? শাহনাজ চোখের সামনে তানহার প্রতিচ্ছবি ভেসে উঠতে সে আরও বেশি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এমন সময় নিজের সামনে তানহাকে দেখতে পায়। অবাক হয়ে বলে, তানহা, তুমি? তানহা হেসে বলে, হ্যাঁ, আমি। তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? আমার ভালোবাসার কি কোনো দাম নেই তোমার কাছে? কে বলল আমি চলে গেছি? আমি তো আপনার পাশে আছি। মনের চোখ দিয়ে খুঁজলে আমাকে পেয়ে যাবেন। তার মানে সত্যি তোমার কিছু? ধীরে ধীরে তানহার প্রতিচ্ছবি অদৃশ্য হয়ে যায়। শাহনাজ ক্রোধে একটা টপ দিয়ে ছুঁড়ে ফেলতে যাবে, এমন সময় একটা নারী কণ্ঠ বলে ওঠে, হচ্ছেটা কি এখানে? এটা একটা হসপিটাল, কোনো চিড়িয়াখানা নয়। শাহনাজের কণ্ঠ থেমে যায়। অবাক হয়ে পেছন ফিরে তাকাতে তার বিস্ময় দ্বিগুণ হয়। নারী এগিয়ে এসে বলে, এসব ভাঙচুর করছেন কেন এখানে? তুমি? আমি গাইনোকোলজিস্ট ডক্টর সোহিনী চৌধুরী। শাহনাজ আরও বেশি অবাক হয়ে যায়। আচমকা সোহিনী চৌধুরীকে জড়িয়ে বলে, তুমি তানহা, আমার তানহা। আমি জানতাম তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না। শাহনাজ আরও বেশি অবাক হয়। আচমকা সোহিনী চৌধুরীকে জড়িয়ে ধরে বলে, তুমি তানহা, আমার তানহা। আমি জানতাম তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না। ডাক্তার সোহিনী চৌধুরী শাহনাজের এমন অনাধিকার স্পর্শে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে। দ্রুত তাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলে, দূরে থাকুন আমার থেকে। কে আপনি? আপনার সাহস কী করে হয় আমাকে স্পর্শ করার? সোহিনীর কথা শুনে শাহনাজ থমকে যায়। আকবরও অবাক হয়ে ডাক্তার সোহিনীর দিকে তাকিয়েছিল। সেও বলে ওঠে, উনি তো একদম তানহা ম্যামের মতো দেখতে। তাহলে নিজের নাম ভিন্ন বলছেন কেন? এরকম দেখতে দুটো মানুষ, এটা কিভাবে সম্ভব? শাহনাজ এবার সোহিনীর কাছে এসে তার মুখটা আলতো করে স্পর্শ করে বলে, তুমি এমন কেন করছো তানা? আমায় চিনতে পারছো না? নাকি আমার সাথে মজা করছো? নিশ্চয় মজা। তুমি শিওর মজা করছো তুমি? আমি মজা করছি না। আর আপনি আমায় তানহা কেন বলছেন? আমি ডাক্তার সোহিনী চৌধুরী। না, তুমি আমার তানা। আকবর এবার এগিয়ে এসে সোহিনী আকবরের উদ্দেশ্যে বলে, আপনি কি ওনার সাথে এনেছেন? যদি এসে থাকেন তাহলে ওনাকে সামলান। উনি আমায় ভুল ভাবছেন। আকবর বলে ওঠে, আপনি কি সত্যি ডাক্তার সোহিনী? সোহিনী এবার বিরক্ত স্বরে বলে, এসব প্রশ্নের কি
এই হসপিটালের সমস্ত ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা করেন আমি কি। অদ্ভুত সব। শাহনাজ আকবরের উদ্দেশ্য বলে, আকবর তুমি তানাকে বলে দাও যে ও যেন আমার সাথে এই বাজেভাবে মজা না করে। কাল আমাদের বিয়ে হবার কথা ছিল, আমরা একসাথে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছি, ও কিনা আমায় চিনতে পারছে না। এমন সময় হাসপাতালে আরেকজন ডাক্তার প্যাথোলজিস্ট শুভ ইসলাম এগিয়ে আসে। তাকে দেখে সোহিনী এগিয়ে যায়। আকবরও ডাক্তার শুভকে চেনে, কারণ তারা একই এলাকার। শুভকে দেখে আকবর তার কাছে এগিয়ে গিয়ে বলে, সোহিনী। শুভকে বলে, ডাক্তার শুভ দেখুন না, এনারা আমার পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করছেন। আকবর ডাক্তার শুভর দিকে তাকে বলে, শুভ ভাই উনি কি সত্যি? হ্যাঁ আকবর, উনি সত্যি আমাদের হাসপাতালে একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তোমরা আবার ওনার পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করছো কেন? আকবর থমকে যায়। শুভ তার এলাকার বড় ভাই, ভীষণ মেধাবী একজন ব্যক্তি, তাকে একবার বিশ্বাস করে, তাই সে আর সন্দেহ প্রকাশ না করে চলে যায়। আসলে উনি বহুবার আমাদের পরিচিত একজনের মতো দেখতে। আর যাই হোক, আমাদের হয়তো ভুল হয়েছে। অতঃপর সে ডাক্তার সোহিনীর দিকে তাকিয়ে দুঃখ প্রকাশ করে, স্যারের ব্যবহারের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আসলে আপনি না একদম ওনার ফিয়ন্সির মতো দেখতে, আর ওনার ফিয়ন্সি আজকে একটা দুর্ঘটনায় মারা গেছে, ওনার লাশ মর্গে। ডাক্তার সোহিনী এবার নরম সুরে বলল, ও তাহলে এই জন্য উনি এমন করছিলেন। আমি বুঝতে পারছি ওনার অবস্থাটা। হয়তো সত্যি ওনার প্রেমিকার সাথে আমার কিছু মিল আছে। যাই হোক, আপনারা ওনাকে সামলান, আমি আসছি। বলে সোহিনী বিদায় নেই। ডাক্তার শুভ তার পিছন যায়। শাহনাজ তাদের পেছন যেতে নিলে আকবর তাকে আটকে দাঁড়িয়েছেন। স্যার, উনি তানহা ম্যাম নন, উনি সম্পূর্ণ ভিন্ন একজন ব্যক্তি। কিন্তু এটা কিভাবে হয় আকবর? তুমি দেখলে ওনাকে, উনি একদম আমার তানহার মতো। ও যদি আমার তানহা না হয় তাহলে ও কে? শুভ ভাইকে আমি চিনি স্যার, উনি আমার বড় ভাইয়ের মতো। উনি অন্তত আমায় মিথ্যে বলবে না। তবুও আপনি চিন্তা করবেন না, আমি নিজের মতো খোঁজ নিচ্ছি, দেখা যাক কিছু করতে পারি কিনা। আপনি নিশ্চিন্তে থাকুন, তানহা ম্যামের জানাজাও কবরে। শাহনাজ চেঁচিয়ে উঠে বলে, না আমার তানহা বেঁচে আছে, তুমি দেখলে না? তারপর ওর কিসের জানাজা হবে? আমার বিশ্বাস ওই ডাক্তারই আমার তানহা। নিশ্চয় ও কোনো কারণে নিজের পরিচয় লুকিয়ে চলছে। আসল সত্যিটা আমি সামনে আনবই। বলে শাহনাজ সামনে এগোয়। এদিকে আকবর ভাবতে থাকে, আসল সত্যটা তাহলে কি? ডাক্তার সোহিনী নিজের কেবিনে প্রবেশ করে বিশ্রাম নেয়। তার মাথা থেকে এখনও সেই ব্যাপারটা যায়নি। সে বিড়বিড় করে বলে, সত্যি কি ওই লোকটা ফিয়ন্সি আমার মতো দেখতে? কিন্তু এটা কীভাবে সম্ভব? চেহারায় কিন্তু মিল থাকা স্বাভাবিক, কিন্তু হুবহু এক এমন তো কথা নয়। শুধু মুভিতে মানে, বাস্তবে না, বাস্তবে এটা সম্ভব নয়। এমন সময় আচমকা শাহনাজের শাহনাজ সোহিনীর কেবিনে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। সোহিনী বলে ওঠে, হোয়াট দ্য হেল, আর ইউ লস্ট ইউর মাইন্ড? শাহনাজ বাঁকা হেসে বলে, বাহ, বেশ ভালো ইংরেজি শিখে গেছে দেখছি। বলে সে এগিয়ে এসে সৈনির কাছাকাছি চলে আসে। সৈনিক পিছিয়ে গিয়ে দেওয়ালে ঠেসে যায়, চিৎকার করে বলে, দূরে যান আমার থেকে সিকিউরিটি। আমাকে তুমি আর নিজের থেকে দূরে সরাতে পারবে না তানহা। তোমাকে চিনতে আমি কখনো ভুল করবো না। তুমি আমার তানহা, তোমাকে স্পর্শ করে আমি তোমাকে অনুভব করতে পারি। সোহিনী শাহনাজকে দূরে ঠেলার ব্যর্থ চেষ্টা করে। শাহনাজ বলে ওঠে, কেন এমন মিথ্যে নাটক করছো? আমার সামনে তোমাকে এমন লুকোচুরি খেলতে হবে? অন্তত আমাকে সত্যিটা বলো যে তুমি আমার তানহা। আই এম গাইনোকোলজিস্ট সোহিনী চৌধুরী, নট তানহা, গট ইট? এসব ইংরেজি বলে তুমি নিজেকে সোহিনী প্রমাণ করতে পারবে না। তুমি আমার তানহা। সোহিনী এবার ভয় পেয়ে পাশে থাকা একটা ফুলদানি দিয়ে শাহনাজের মাথায় আঘাত করে। শাহনাজ হতবাক হয়ে যায়। এর মাঝে কেবিনের দরজা ভেঙে সিকিউরিটি ঢুকে পড়ে। শাহনাজের কপালে রক্ত, চোখে অবিশ্বাস। যতটা না রক্তক্ষরণ হচ্ছে তার থেকে বেশি রক্তক্ষরণ হচ্ছে তার হৃদয়ে। তার দুটো অশ্রুসিক্ত। সৈনী বলে ওঠে, এই পাগলটাকে বের করুন এখান থেকে। হি ওয়ান্ট টু মলেস্ট মি। এরকম অভিযোগ শুনে শাহনাজ তাজ্জব বনে গেল। শাহনাজ নিজেকে সামলে নেয়। সৈনী ততক্ষণে বোধহয় কিছুটা অনুতপ্ত বোধ করছে শাহনাজের মাথায় রক্ত থেকে। তাই সে গার্ডদের উদ্দেশ্য বলে, আপনারা বাইরে যান, এদিকটা আমি সামলে নিচ্ছি। গার্ডসরা বেশি কিছু না ভেবে বেরিয়ে যায়। সৈনী এবার ফার্স্ট এড বক্স নিয়ে এসে শাহনাজের কাছে গিয়ে তার মাথায় ব্যান্ডেজ দিতে দিয়ে বলে, দেখুন আমি আপনাকে এইভাবে আঘাত করতে চাইনি, কিন্তু আপনি যেভাবে আমার উপর হামলে পড়েছেন তাতে এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না আমার কাছে। সৈনী খুব যত্ন সহকারে মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে।
শাহনাজ রোহিণীর স্পর্শে ভীষণ আবেগময় হয়ে পড়ছিল। আচমকা সে বলে ওঠে, এরপরও তুমি বলবে তুমি আমার তানহা নও? সোহিনী এবার দ্রুত দূরে সরে গিয়ে বলে, আমি মানবিকতার খাতিরে আপনার সেবা করতে চাইছিলাম, কিন্তু এখনও দেখছি আপনি এটারও যোগ্য না। যাই হোক, আপনার যা ভাবার আপনি ভাবতে পারেন, কিন্তু আমার কথা পরিষ্কার, আমি হলাম ডাক্তার সোহিনী চৌধুরী, তানহা ফানানি। বলে সোহিনী চৌধুরী দ্রুত বেরিয়ে যায় শাহনাজ তার যাওয়ার পরে তাকে থেকে। এর মাঝে আকবর এসে শাহনাজের পাশে বসে বলে, স্যার, সব কিছু ঠিকঠাক তো? আপনি উম, আপনার মাথায় এটা কিসের আঘাত লেগেছে? যেখানে আমার মন পুরো ক্ষতবিক্ষত, সেখানে তুমি আমার মাথায় আঘাত নিয়ে চিন্তা করছো একবার? স্যার, আমি তো আমার কেন জানি ওই ডাক্তার সৈনিকে আমার তানহা মনে করছে। আচ্ছা, আমি কি তানহাকে চিনতে এত বড় ভুল করতে পারি? আকবর বলার মতো কিছু খুঁজে পায় না। শাহনাজ আবারও বলে ওঠে, আমার মনের সন্দেহটা কিছুটা দূর হচ্ছে না আকবর। এই ডাক্তার সৈনির উপর আমায় নজর রাখতে হবে, তাহলে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আপনি কি করতে চেয়েছেন স্যার? আপাতত শুধু সত্য উদ্ঘাটন করতেই চাইছি। এই জন্য আমার একান্ত সাহায্যের প্রয়োজন। জি স্যার, বলুন আমি কি করতে হবে? যেভাবে তানার সব বায়োডাটা জোগাড় করেছিলেন, ঠিক সেভাবে এই ডাক্তারের সৈনির সব বায়োডাটা বের করে এনো। আচ্ছা স্যার। শাহনাজ বলে ওঠে, তুমি যদি সত্যি আমার তানা হয়ে থাকো, তাহলে এভাবে আমার চোখে ধুলো দিতে পারবে না। তোমার সত্যটা আমি বের করব। শাহনাজ সিদ্দিকী মেনশনে এসে উপস্থিত হন। গতকাল থেকে তার মানসিক অবস্থা খুব একটা ভালো না। তবুও সে নিজেকে যথাসম্ভব শান্ত রেখে মর্জিনা ইসলাম ও আসগর ইসলামের সামনে আসে। এসে গুরুগম্ভীর স্বরে বলে, তানহা তো আপনাদের মেয়ে, তবুও ওর মৃত্যুর খবরে আপনাদের মাঝে একটু দুঃখের ছিটেফোঁটা তো আমি দেখতে পাচ্ছি না। মর্জিনা বেগম বলে ওঠে, দুঃখ কি এভাবে মাপ পাওয়া যায়? আমাদের ভেতরে এখন কি অবস্থা সেটা আমরাই জানি। দুঃখ কষ্ট বুক ফেটে যাচ্ছে বলে হাউমাউ করে ডুকরে কেঁদে ওঠে। আসগর ইসলাম গুতা মারে তার তালে তালে তাল মেলাতে। তাদের এমন অভিনয় দেখে শাহনাজ বিরক্ত স্বরে বলে, আমি জানি আপনারা তানহার মৃত্যুতে একটু দুঃখ পায়নি। এসব লোক দেখানো কান্না বন্ধ করুন। আর একটা কথা, আপনাদের মেয়ে মিম কোথায়? ও তো কাল ছিল তানহার সাথে। মর্জিনা বেগম বলে, মিমেরও তো কোনো খবরই পাচ্ছি না। ও তো কাল থেকে নিখোঁজ। আমাদের এক মেয়ে তো হারিয়ে ফেললাম, আরেক মেয়েও। বলে তিনি কাঁদলেন তিনি। শাহনাজ বললেন, মিমকে খোঁজার জন্য আমি লোক লাগিয়েছি। ওকে খুঁজে পাওয়া আমার জন্যও জরুরি। যাই হোক, আমার আপনাদের থেকে বিশেষ করে আপনার থেকে একটা কথা জানার ছিল। আজকের ইসলামের দিকে ইশারা করে বলে শাহনাজ, আজকের ইসলাম জানতে চাই কী চায়? আচ্ছা, তানহার কি কোনো যমজ বোন আছে? যমজ? না, ওর তো কোনো যমজ বোন নেই। মর্জিনা বললাম, আপনি হঠাৎ এই কথা কেন জানতে চাইছেন? ও যমজ বোন আবার কোত্থেকে আসবে? ও তো একাই জন্ম ছিল আমি যতদূর জানি। শাহনাজ বলল, আচ্ছা আপনারা যান। তারা দুজনে চলে যায়। একটু পর আকবর আসে। আকবরকে দেখে শাহনাজ বলে, রে তানহার কোনো যমজ বোন নেই আকবর? এবার তুমি বলো, যমজ বোন ছাড়া এই দুনিয়ায় কখনো দুটো মানুষ সম্পূর্ণ একরকম দেখতে হয়? আদৌ কি সম্ভব? না স্যার। তাহলে ওই ডাক্তার সোহিনী আমাদের তানহার মতো দেখতে হয় কিভাবে? এক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর কাজ করতে পারে। হয়তো তানহা ম্যামের বাবা মা সত্য লুকাচ্ছে, বা হয়তো ওনার যমজ বোন ছিল, কিন্তু কোনো কারণে হাসপাতালে বাচ্চা চুরি হয়ে গেছে, এমন কিছু। ওনাদের দেখে আমার মনে হয়নি ওনারা মিথ্যে বলছেন। আর একটা বাস্তব জীবন, কোনো মুভি নয় যে এমনভাবে হাস বাচ্চা হাসপাতাল থেকে চুরি হবে বা অদল বদল হবে। তাহলে আপনি কি ভাবছেন? যা ভাবার আগেই ভেবে নিয়েছি। নতুন করে ভাবার কিছু নেই। এক্ষুনি গাড়ি বের করো। ওই ডাক্তার সোহিনীর ঠিকানায় যেতে হবে আমাদের। আমি ডাক্তার সোহিনীর সব বায়োডাটা বের করছি। ওনার গ্রামের নাম চট্টগ্রাম পুঠিয়া, আর উনি এখানে একটা ফ্ল্যাটে থাকেন চেক পয়েন্টের দিকে। তাহলে চেক পয়েন্টে চলো। সোহিনীর ফ্ল্যাটের সামনে এসে উপস্থিত শাহনাজ। শুরুতে সে গার্ডদের বলে, ডাক্তার সোহিনীকে আপনি কতদিন থেকে চেনেন? উনি তো প্রায় 3 বছর থেকে এই ফ্ল্যাটে থাকেন। শাহনাজ অবাক হয়, 3 বছর? আকবর এসে বলে, আমি এই ফ্ল্যাটের কিছু আদিবাসীদের সাথে কথা বলছি। ওনারা তো বললেন যে ডাক্তার সোহিনী নাকি অনেক আগের থেকে এখানে রয়েছেন। সবার সাথে অনেক ভালো সম্পর্ক ওনার, সবাই ওনাকে ভালোভাবে চেনেন। এসব শুনে তো আমার মনে হচ্ছে না ডাক্তার সোহিনী কোনোভাবে তানহা ম্যাম হতে পারে। তাছাড়া ডাক্তার সোহিনীর স্বভাবও তানহা ম্যাম থেকে ভিন্ন। তানহা ম্যাম তো সহজ সরল নরম স্বভাবের ছিলেন, কিন্তু এই ডাক্তার সোহিনী
আকবর নিজের বলা কথা শেষ করতে পারল না, তার আগে ডাক্তার সোহিনী সেখানে উপস্থিত হয়ে বলল, আপনারা এখানে কি করছেন? আমার প্রতিবেশীদের থেকে শুনলাম আমার নামে নাকি সবার থেকে তথ্য সংগ্রহ করছেন। আকবর বললেন, না মানে? দেখুন, আপনারা যদি বারবার এভাবে আমার পার্সোনাল লাইফে নাক গলান তাহলে কিন্তু আমি মেনে নেব না। আপনারা চেনেন না আমায়, আপনাদের সবার নামে আমি পুলিশ কমপ্লেন করব। শাহনাজ বাঁকা হেসে বলে, তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? হ্যাঁ, দেখাচ্ছি। নিজেকে কি আপনি খুব বড় কিছু ভাবছেন নাকি? আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। আমি কি করতে পারি সেটা দেখাবো? দেখান, দেখি কি করতে পারেন আপনি। এই শহরে কোনো পুলিশের হিম্মত নেই আমার গায়ে হাত দেয়। আপনি কোথাকার কোন হরিদেশ পাল? হরিদেশ পাল নই আমি, এই শহরে কুখ্যাত মাফিয়া শাওনওয়াজ সিদ্দিকী। সৈনির চোখ একটুও ভয় দেখা যায় না, বরং সে সাহসের সাথে বলে, সে আপনি যাই হন, আই ডোন্ট কেয়ার। আমি না কাউকে পরোয়া করিও না। নাও গেট গেট লস্ট। সোহিনীর কথা শুনে মোটেও ভড়কায় না শাহনওয়াজ সিদ্দিককে, বরং তার মুখে এমন সাহসী কথা শুনে বেশ ভালোই লেগে। শাহনওয়াজ সিদ্দিকী গলা দিয়ে বলে, আমার স্থির বিশ্বাস তুমি আমার তানহা। কেননা আমি তানহার বাবা মা থেকে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে তানহার আর কোনো যমজ বোন নেই, কখনো ছিল না। যদি এমনটাই হয় তাহলে দুটো মানুষ কিছুতেই দেখতে একরকম হতে পারে না। সৈনিক বিরক্ত স্বরে বলে, আবার আপনি আগের মতো নাটক শুরু করে দিলেন। কি প্রমাণ আছে যে আমি তানহা? প্রমাণ ছাড়া আপনি এমনটা আর দাবি করতে পারেন না। শাহনাজ এবার সৈনিককে নিজের ফোন থেকে তানহার একটা ছবি বের করে দেখে বলে, দেখো, এটা আমার তানহা। এরপরও কি তোমার কিছু বলার আছে? সৈনী অবাক স্বরে বলে, হ্যাঁ, এ তো একদম আমার মতো দেখতে। সৈনী ভীষণ অবাক হয়, কারণ সে নিজেও ভাবতে পারেনি যে তার আর তানহা নামক মেয়েটার চেহারায় এতটা মিল। শাহনাজ বিচক্ষণ চোখে সবটা পর্যবেক্ষণ করে বলে, এবার বলো, তুমি কি বলবে? এরপরও কি তোমার সত্যটা অস্বীকার করবে? সৈনী দাবি করে বলে, আমি জানি না আমার আর এই তানহা মেয়েটা নামক মেয়েটার চেহারা এত মিল কীভাবে। তবে সত্য এটাই যে আমরা দুজন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি। শাহনাজ দীর্ঘশ্বাস ফেলে তার পাশে দাঁড়ানো ও নিজের সেক্রেটারি আকবরকে একটু দূরে ডেকে নিয়ে বলে, তোমার কি মনে হয় আকবর, এখন আমার কি করা উচিত? ও তো কিছুতেই সত্য স্বীকার করছে না। স্যার, একটা উপায় আছে। তানহা ম্যামের দেহ বলে যা সন্দেহ করা হচ্ছে, তো এখনও মর্গে। যদি কোনোভাবে ওটা পোস্টমর্টম করানো হয় তাহলে সব সত্য বেরিয়ে আসবে। এই জন্য তানহা ম্যামের বাবার ডিএনএ স্যাম্পল কালেক্ট করলে হবে। গুড আইডিয়া, এবার তাই করতে হবে। বলে শাহনাজ সোহিনীর দিকে তাকায়। মেয়েটার হাবভাব তার ভালো লাগছে না। এবার এই ডিএনএ টেস্টেই সব পরিষ্কার হয়ে যাবে। ডিএনএ টেস্টের জন্য তানহার বাবা স্যাম্পল দিয়ে গেছে, এখন শুধু টেস্টের রিপোর্ট অপেক্ষা বাকি। এর জন্য অপেক্ষা করে চলছে শাহনাজ। তার পাশে সার্বক্ষণিক সাথী হয়ে আছেন আকবর। আকবর শাহনাজের উদ্দেশ্যে বলে, স্যার, রিপোর্ট যাই হোক, এবার আপনাকে প্রস্তুত থাকতে হবে সত্যটা জানার জন্য। শাহনাজ দীর্ঘশ্বাস ফেলে। সে জানে আজ হয়তো অনেক বড় একটা ফয়সলা হয়ে যাবে। শাহনাজ বারংবার প্রার্থনা করে যেন রিপোর্টটা না মেলে। শাওনওয়াজ সিদ্দিকীর অস্থিরতার শেষ নেই। প্রতিটা মুহূর্ত তার কাছে এক একটা শতাব্দীর মতো লাগছে। আকবর ঠিকই বলেছিল, তাকে সত্য জানার জন্য প্রস্তুত থাকতে হবে, কিন্তু মন তো মানে না। তার মন কেবল একটাই প্রার্থনা করে চলছে, রিপোর্ট যেন না মেলে। যদি রিপোর্ট মিলে যায় তাহলে যে তার সব আশা ভেঙে চুরমার হয়ে যাবে। তা নাকি পুরোনায় সে ফিরে পাওয়ার আশা করছে, সেই আশাটাও মিলিয়ে যাবে। অবশেষে সেই মহেন্দ্র খান এলো। রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার শাহনওয়াজের দিকে তাকালেন। ডাক্তারের মুখের ভাব দেখে শাহনাজ কোনো আন্দাজ করতে পারলেন না, কিন্তু বুকটা ধক করে উঠল। আকবর এগিয়ে সে রিপোর্টটা হাতে নিতে চাইল, কিন্তু শাহনওয়াজ ইশারায় তাকে থামালেন। তিনি রিপোর্টটা নিজেই নিতে চান। ডাক্তার রিপোর্টটা শাহনাজের হাতে তুলে দিলেন। শাহনাজ কাঁপা কাঁপা হাতে খামটা খুললেন। ভেতরের কাগজটা বের করে ধীরে ধীরে চোখের সামনে আনলেন। কয়েক লাইন পড়ার পরে চোখ স্থির হয়ে গেল। রিপোর্টে বলছে, মৃতদেহের ডিএনএ স্যাম্পল আর তানহার বাবার ডিএনএ স্যাম্পলের মধ্যে 99.9% মিল রয়েছে। গোটা পৃথিবী যেন এক মুহূর্তে থমকে গেল শাহনাজের কাছে। তার পায়ের নিচে মাটি সরে গেল। এতদিন ধরে যে আশার প্রদীপটা সে জ্বলেছিল, সেই প্রদীপটা এক ফুৎকারে নিভে গেল। না, এটা তানহা নয়। যে মেয়েটা সৈনিক পরিচয় ঘুরে তার সামনে ঘুরে বেড়াচ্ছে, সে তা না। আর এই রিপোর্ট নিশ্চিত করছে ট্রেনে কাটা পড়া যে মেয়েটা মারা গেছে, সেই তা না।
শাহনাজের হাত থেকে রিপোর্টটা মাটিতে পড়ে গেল। আকবর দ্রুত সেটি তুলে নেয়। সে রিপোর্টটা পড়ে সে নিজেও আশাহত। আকবর শাহনাজের দিকে তাকে ফিসফিস করে বলে, স্যার, রিপোর্ট মিলে গেছে। শাহনাজ কোনো কথা বলল না। তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার জীবন এমন অসহায় মুহূর্ত বোধ হয় আর আসেনি। এতদিন ধরে সে মিথ্যে আশাকে আঁকড়ে ধরেছিল। সত্যের কঠিন আঘাত সে আশাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তিনি নিজেকে প্রশ্ন করলেন, তাহলে সৈনিকে ওই তানহা মরে গিয়ে থাকে, তাহলে এই সৈনিক কেন দেখতে তার মতো? এই প্রশ্নের কোনো উত্তর তার কাছে জানা নেই। ডাক্তার শাহনাজের নীরবতা দেখে বুঝতে পারলেন সে কত কষ্ট পেয়েছেন। ডাক্তার নরম স্বরে বললেন, মিস্টার সিদ্দিকী, আমি জানি এটা আপনার জন্য কতটা কষ্টের, কিন্তু আপনাকে এটা মেনে নিতে হবে। রিপোর্টের নিখুঁত ডিএনএ কখনো মিথ্যা হয় না। শাহনাজ শূন্য চোখে ডাক্তারের দিকে তাকালো। তার চোখের কোনো ভাষা নেই, কেবল গভীর হতাশা। তিনি মাথা নেড়ে ধীরে ধীরে বললেন, তাহলে তাহলে আমার তানহার নেই? তার কণ্ঠস্বর ভেঙে এসেছিল। তাই একটা কথা বলার পর সে নিজেকে আর সামলাতে পারছিল না। এই একটা কথা যেন তার বুকে জমে থাকা পাথরটাকে নামিয়ে দিল। আকবর তাকে ধরে বসিয়ে বলল, স্যার, আপনি নিজেকে সামলান। শাহনাজ নিঃশব্দে কাঁদছেন। তার চোখে এমন আর কোনো স্বপ্ন নেই, কোনো আশা নেই, শুধু এক তীব্র যন্ত্রণা। তিনি এখন বুঝতে পারছেন সৈন্য এবং মেয়েটার হাবভাব কেন তার ভালো লাগছিল না। সে কেন বারবার নিজেকে তানহা থেকে আলাদা দাবি করছিল। কারণ সে সত্য জানত, তারা দুজন সত্য ভিন্ন মানুষ। তাই কঠিন সত্য মেনে নেওয়া তার জন্য অনেক কষ্ট ছিল। কিন্তু রিপোর্টের সব সন্দেহ অবসান ঘটিয়ে দিল। যে মেয়েটি তানহা নামের পরিচয় ছিল, সে আর নেই। এখন শুধু তার স্মৃতি রয়ে গেছে। আর এই স্মৃতি নিয়ে শাহনওয়াজকে বাকি জীবন কাটাতে হবে। শাহনাজ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আকবর তার দিকে তাকিয়ে আছে। শাহনাজ আকবরকে ইশারা করে চলে যাওয়ার জন্য। আকবর দ্বিধাগ্রস্ত বলল, স্যার, এখন আমরা কি করব? শাহনাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু না, আমার আর কিছু করার নেই, সব শেষ। তার এই কয়েকটা শব্দে মিলছে ছিল এক বুক হতাশা এবং আপার শূন্যতা। এমন সময় সৈনিক সেখানে এসে উপস্থিত হয়। সে এসে বলল, রিপোর্ট পেয়ে গেছেন তো? এবার নিশ্চয় আপনাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না। শাহনাজ আবার সৈনির দিকে চোখ তুলে দেখায়, কি মনে করে হঠাৎ করে বলে, আপনি ডিএনএ টেস্ট করুন। আমি দেখতে চাই আপনার ডিএনএ টেস্টে কী রিপোর্ট আসে। শাহনাজের কথা শুনে সৈনী বলে, কি? আমি চাই আপনার সাথে তানহার বাবা ডিএনএ স্যাম্পল টেস্ট করানো হোক, কেননা যমজ না হলে কেউ এরকম দেখতে হয় না। আপনি ডিএনএ টেস্ট করলে সব পরিষ্কার হয়ে যাবে। সৈনী আমতা আমতা করে বলে, আমি ডিএনএ টেস্ট করব না? শাহনাজ সৈন্যের হাত শক্ত করে ধরে বলে, করাতেই হবে, বলে সে সৈনিকে এক প্রকার টেনে নিয়ে যায়। সৈনিকে টানতে টানতে ডিএনএ টেস্ট করাতে নিয়ে আসে শাহনাজ। সৈনী রাগী স্বরে বলে, আপনি কিন্তু এবার সব সীমা অতিক্রম করে ফেলছেন। আপনার সাহস হলে কী করে আমাকে এভাবে নিয়ে আসার? আপনি জানেন আমি এখন এর প্রতিশোধ আপনার থেকে কিভাবে নিতে পারি? কি করবে? করবে? আমি সেসবের পরোয়া করি না। আমি মানব না, আমি করাবো না কোনো ডিএনএ। সৈনির কথা শুনে এবার শাহনাজের মাথায় ভীষণ রাগ উঠছে। শাহনাজ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় সৈনির গালে। সৈনী পুরো অবাক হয়ে যায়। সে রাগী স্বরে বলে, হাউ ডেয়ার ইউ! আমার সাহস! এখনও তুমি কিছুই দেখোনি। চুপচাপ ডিএনএ টেস্ট করে নাও, নাহলে। সৈনী কিছু বলবে তার আগে আকবর এসে সৈনির সামনে কাতর স্বরে বলে, স্যারের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে উনি রাগের মাথায়। আর তাছাড়া ডিএনএ টেস্ট তো আপনি চাইলে করাতেই পারেন। আমি আপনার কাছে অনুরোধ করছি। এসবের অনুরোধের ধার আমি ধারি না। তোমার স্যারের সাহস কী করে হলো আমাকে থাপ্পড় মারা? আমি এর শেষ দেখে ছাড়বো। আমাকে থাপ্পড় মারার ফল কী হতে পারে সেটা এবার আমি বুঝিয়ে দেবো। উনি যত বড়ই মাফিয়া হন, ওনার যতই ক্ষমতা থাকুক, আমি এই শহরের একজন স্বনামধন্য ডাক্তার, বলে সৈনিক ফোঁসফোঁস করতে থাকে। তবে আকবর অনুনয় বিনয় করা অব্যাহত রাখে। আকবরের করুণ অনুরোধে সৈনী একবার থামলো। তার রাগী চোখগুলো এবার আকবর এবং আরেকবার শাহনাজের দিকে ঘুরে দেখালো। আকবর আবার বিনয়ের সঙ্গে বলল, ম্যাডাম, একবার শুধু স্যারের দিকে তাকিয়ে দেখুন। উনি সত্যি খুব ভেঙে পড়েছেন। উনি আপনাকে তানহা ম্যাম ভাবছেন। আপনার প্রতি ওনার এই আচরণ তানহার জন্য। আপনার কাছে অনুরোধ, শুধু একবার এই পরীক্ষাটা করে নিন। আপনি যদি সত্যি তানহা ম্যাম না হন, তাহলে এই পরীক্ষা আপনার একটা সুযোগ আছে। এটা প্রমাণিত তো? স্যার, আপনাকে আর বিরক্ত করবে না। সৈনিক কিছুক্ষণ চুপ করে রইল। আকবরের কথায় যেন
কিছুটা যুক্তি পেঁচে বলে। তার মনে হলো এই পরীক্ষাটা করে নিলে শাহনাজের ভুল ধারণা ভেঙে যাবে আর সেও প্রমাণ করতে পারবে যে সে তানহা নয়। এরপর সে ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, আমি এই টেস্ট করবো, কিন্তু একটা শর্ত আছে। শাহনাজ এতক্ষণ চুপ করেছিল, সে এবার এগিয়ে এসে বলল, শর্ত? কিসের শর্ত? আমি তোমার মতো শর্ত মানতে বাধ্য নই। শনি তার দিকে অপলক তাকিয়ে বলল, আপনি বাধ্য নন, কিন্তু আপনার ভুল ভাঙতে হলে আমার শর্ত মানতে হবে। তারপর সে আকবরের দিকে তাকিয়ে বলল, শর্ত হলো এই ডিএনএ টেস্টের রিপোর্ট আসার পর প্রমাণিত হয় যে আমি তানহা নই, তাহলে তোমার স্যার আমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং আমার সম্মানের জন্য ক্ষতিপূরণ দেবেন, আর কখনোই কোনোভাবে বিরক্ত করবে না। আকবর মাথা নেড়ে বলল, আমি আপনার শর্ত স্যারকে বুঝিয়ে দিব। শাহনাজ এবার দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমার শর্ত মানতে রাজি। যদি রিপোর্ট প্রমাণ করে তুমি তানহা নও, আমি তোমার সব শর্ত মেনে নেব, কিন্তু যদি তুমি তানহা হও, আমি তানহা নই। সৈনী তাকে থামিয়ে দিয়ে বলল। শাহনাজ আর কথা বলল না, সে আকবরকে ইশারা করলো। আকবর সৈনীকে ডিএনএ টেস্টের জন্য নির্দিষ্ট কক্ষে নিয়ে গেল। নমুনা সংগ্রহ পুরো প্রক্রিয়া চলাকালীন সৈনীর মুখে ছিল একরাশ বিরক্ত আর অপমানবোধ। তার মনে হচ্ছিল এই মাফিয়া ডন তাকে তুচ্ছ মনে করছে, তার ব্যক্তিত্ব অপমান করছে। সে দাঁতে দাঁত চেপে প্রতিজ্ঞা করলো, এই রিপোর্ট আসার পর শাহনাজকে এমন শিক্ষা দেব যে কোনোদিনও ভুলবে না। দুদিন পর ডিএনএ টেস্টের রিপোর্ট এলো। আকবর রিপোর্ট নিয়ে কাঁপতে কাঁপতে শাহনাজের সামনে দাঁড়ালো। শাহনাজ অস্থির হয়ে বলল, কি রিপোর্ট এসেছে? সৈনিক কি তানহা? আকবর হতাশা হয়ে মাথা নাড়িয়ে বলল, না স্যার, রিপোর্ট বলছে সৈনী ম্যাডাম ও তানহা ম্যাডাম নন, ডিএনএ মেলেনি। শাহনাজের পায়ের নিচ থেকে মাটি সরে গেল, তার শরীর কাঁপতে শুরু করলো। তার চোখের সামনে তানহার মুখ ভেসে আসলো। তার এতদিনের বিশ্বাস, এতদিনের চেষ্টা সব মিথ্যে হয়ে গেল। তানহা তাহলে কোথায়? সে কি সত্যিই বেঁচে নেই? শাহনাজের চোখে জল চিকচিক করছে। সে আকবরের জিজ্ঞাসা করলো, তুমি নিশ্চিত রিপোর্ট কি সত্যি? আকবর রিপোর্টটা শাহনাজের হাতে ধরে দিয়ে বলল, আমি ল্যাবের সাথে কথা বলছি, রিপোর্ট শতভাগ সঠিক, তাদের কোনো মিল নেই। শাহনাজ রিপোর্টটা নিয়ে নিজের হাতে দেখলো। প্রতিটি অক্ষর যেন তার বুকে শেল বিধিয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে না এই মেয়েটা তানহা নয়, অথচ তার চালচলন, কথা বলার ধরন, এমনকি তার চোখেও তানহার ছায়াটা দেখতে পেয়েছিল। তাহলে এতটা মিল, এটা কি শুধুই কাকতালীয়? না, সে সত্যি এত বড় ভুল করেছে। শাহনাজ ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল, তার মাথাটা ঝুঁকে পড়ল। আকবর তার কাঁধে হাত রেখে বলল, স্যার, আপনি ভেঙে পড়বেন না। আমি কি করে এত বড় ভুল করলাম আকবর? তানহাকে চিনতে আমার এত বড় ভুল হতে পারে? শাহনাজের গলায় অনুশোচনা আর হতাশা মিশেছিল। এদিকে সৈনী তার ক্লিনে বসে অপেক্ষা করছিল। ডিএনএ রিপোর্টের কথা তার মনে পড়তে তার মুখে এক বিজয়ের হাসি ফুটে উঠল। সে জানতো রিপোর্ট তার পক্ষে আসবে। এবার সে শাহনাজকে তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে বাধ্য করবে। সে ফোন হাতে নিয়ে আকবর ফোন করল। আকবর ফোন তুলতে সৈনী ঠান্ডা গলায় বলল, রিপোর্ট কে এসেছে? আমি জানি রিপোর্ট আমার পক্ষে এসেছে। এবার তোমার স্যারকে আমার সাথে কথা বলতে হবে, তাকে তার প্রতিজ্ঞা মনে করিয়ে দাও। আকবর দ্বিধাগ্রস্ত হয়ে শাহনাজের দিকে তাকালো। শাহনাজ তার দিকে তাকিয়ে মাথা নাড়ালো। আকবর ফোনটা শাহনাজের দিকে বাড়িয়ে দিল। শাহনাজ কোনো কথা না বলে ফোনটা ধরল। কী হলো? আপনার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না কেন? রিপোর্ট হাতে পেয়ে মুখটা বন্ধ হয়ে গেল? মনে নেই আপনার প্রতিজ্ঞা? আপনি প্রকাশ্যে আমার কাছে ক্ষমা চাইবেন? আমি এই শহরে একজন স্বনামধন্য ডাক্তার, আপনার এই কাজের জন্য আমার সম্মানহানি হয়েছে। শাহনাজ দীর্ঘশ্বাস বলল, আমি জানি আমি আমার প্রতিজ্ঞা রেখেছি। আমি তোমার কাছে ক্ষমা চাইব আর ক্ষতিপূরণ দিব। আমি সব কিছু মেনে নিছি। সৈনী অবাক হলো। সে ভেবেছিল শাহনাজ সহজে মেনে নেবে না, আরও কিছু ঝামেলা করবে, কিন্তু সে শান্তভাবে সব মেনে নিল। এরপর সৈনিক কী বলবে তা যেন খুঁজে পেল না। ফোনটা রেখে দিতেই তানহার সৈনির ফোনে আবারও কল এলো। ফোনের স্ক্রিনে আফনান সিদ্দিকীর নামটা জ্বলজ্বল করছে। সৈনী ফোনটা রিসিভ করতে আফনান সিদ্দিকী বলে উঠল, তো ডাক্তার সৈনী, সরি মিস তানহা, কী নামে রাখবো আপনাকে? আমায় সৈনী নামে রাখুন। তবে ডাক্তার সৈনী নয়, ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার সৈনী। তাহলে তানহাকে? যে তানহা সেই তো সৈনী। বলে দুজনে সমন্বয়ে হেসে উঠল। আফনান সিদ্দিকী বলে, ডিএনএ রিপোর্ট এসেছে? হ্যাঁ। সেটা দেখে ওই মাফিয়া ভালোই গোল খাচ্ছে। বাহ, তুমি তো পাক্কা অভিনয় করছো। সেটা তো একদম শুরু থেকে করছি। তানহা নামের কারো তো অস্তিত্ব ছিলই না দুনিয়ায়। তানহা সেজে তো যা ঘোল খাওয়ানোর আমি খাইয়েছি।
সোহিনী আপনার সিদ্দিকীর সাথে কথা বলে ব্যস্ত ছিল। আপনার সিদ্দিকী সোহিনীর কাছে প্রশংসা করলে আপনি যেভাবে সবটা সামলেছেন সেটা সত্যি অতুলনীয়। এভাবে অন্য কেউ এত সুন্দরভাবে কাজটা করতে পারতো না। এত বড় মাফিয়াকে এভাবে ঘোল খাইয়ে দিলেন। সোহিনী হেসে বলল, সবসময় গায়ের জোর দিয়ে সব লড়াই যেতে চায় না, মাঝে মাঝে মনের লড়াই লড়তে হয়, একে ম্যানিপুলেশন বলে। আর এটাই আমি ভালোই পারদর্শী, সেটা তো বুঝতেই পারছি। ওই বেচারা শাহনাজের জন্য তো আমার ভীষণ করুণ হয়। তানহার রূপে আপনার কিছুটা চোখের জল দেখে বেচারা গলে গেছে। এটাই তো আমার পরিকল্পনা ছিল। সেই জন্যই তো সেদিন আমি ওনার ডেয়ারে উপস্থিত হয়েছিলাম। তারপর ওনার সামনে সতী সাবিত্রী সাজার নাটক করলাম। আর তারপর এত কিছু হয়ে গেল। সত্যি বলছি, এত সুন্দর অভিনয়ের জন্য আপনি অস্কার ডিজার্ভ করছেন। ওই শাহনাজ বেচারা বুঝতেই পারল না আপনার পুরো পরিচয়, পরিবার সব মিথ্যে। মাঝে মাঝে এমন নাটক করতে হয়, এর ফলও হাতে নাতে পাওয়া যায়। এই দেখুন না, এই সময় ওই শাহনাজ তানহার শোকে এতটাই ভেঙে পড়েছে যে নিজের মাফিয়া সাম্রাজ্যের দিকে তার কোনো নজর নেই। এখন সে পুরোপুরি দেবদাস মুডে চলে গেছে। এটাই তার উপর হামলা করার সেরা সুযোগ। আর তার মাফিয়া গেম চট্টগ্রামে অনেক অন্যায় অনিয়ম করেছে। এবার সব কিছুর জন্য তাকে আইনের আওতায় মুখোমুখি হতে হবে বলেই সোহিনী ফোনটা রেখে দেয়। তারপর হালকা হেসে থেকে নিজের সব পরিকল্পনার কথা মনে করে। সে মনে করে কিভাবে ইন্টেলিজ অফিসারের হওয়ার পর থেকে সে শাহনাজকে কেস স্টাডি করেছিল। তার আগে বিভিন্ন অফিসার এই দায়িত্ব পেয়েছিল, কিন্তু কেউ সফল হতে পারেনি। সৈনী আগেই বুঝে গেছিল সামনে থেকে লড়াই করে শাহনাজ সিদ্দিকীকে সে হারাতে পারবে না। এজন্য সে একটা সুযোগ খুঁজছিল। আর সেই সুযোগ সে পেয়েই যায় যখন শাহনাজের বিয়ের জন্য মেয়ে দেখা শুরু করে। সেদিন সৈনী মিথ্যে পরিচয়ে শাহনাজের জীবনে প্রবেশ করে। এমনকি তার পুরো পরিবারের সবাই নকল ছিল, মর্জিনা, মিম সবাই। এরপর পরিকল্পনা মাফিক তারা বাড়ি অব্দি পৌঁছে দেয়। তার বাগদত্তা পড়ে যায়, এমনকি তার সাথে বিয়ের আসর অব্দি পৌঁছে যায়। অবশেষত পরিকল্পনা মাফিক বিয়ের দিন মিথ্যা মৃত্যুর নাটক করে শাহনাজকে পুরোপুরি ভেঙে ফেলে। এরপর পুনরায় সৈনী রূপে তার সামনে এসে শাহনাজকে কনফিউজ করে দেয়। সব কিছু ছিল সৈনী চৌধুরীর নিখুঁত পরিকল্পনা। সৈনী এসব ভেবে নিজে নিজের কাজের প্রশংসা করে। কথায় আছে না, সকল পুরুষ উন্নতির পিছনে একজন নারীর অবদান। কিন্তু আপনার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হয়ে গেল মিস্টার শাহনাজ। আপনার অবনতির পিছনে একজন নারী, তথা আমার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শাহনাজ চুপচাপ নিজের ঘরে বসেছিল। একের পর এক মানসিক চাপ তাকে বদ্ধ উন্মাদ করে তুলছে। এখন সে কোথাও এক মুহূর্ত শান্তিতে বসে থাকতে পারছে না। শাহনাজ নিজের রুমে বসেছিল, এমন সময় হঠাৎ করে আকবর তার রুমে চলে আসে। আকবরকে দেখে শাহনাজ বলে ওঠে, কিছু বলবে? আকবর হালকা শ্বাস ফেলে বলে, জি, আপনাকে কিছু জরুরি কথা বলার ছিল। কী কথা? আমার স্পেশাল ডেরায় পুলিশ রেড করেছে। আমাদের অনেক গোপন নথি এতে করে ফাঁস হওয়ার ঝুঁকি আছে। এটা কীভাবে হলো সেটাই তো বুঝতে পারছি না। স্যার, আমাদের এবার কিছু করতে হবে। শাহনাজ কিছু বলতে যাবে, এমন সময় তানহার চিন্তা আবারও তার মাথায় চলে আসে। সে বলে ওঠে, আমি কিছু ভাবতে পারছি না আকবর, তুমি কিছু একটা করে নাও। এখন আমাদের এভাবে চুপচাপ বসে থাকলে চলবে না স্যার। এসব তথ্য সামনে চলে আসলে আমাদের সবার বিপদ হবে। কোন বিপদের কথা বলছো তুমি আকবর? আমার জীবনে কোন বিপদের ঘটা বাঁকিয়েছে? আমার যা ছিল সবই তো হারিয়ে ফেলেছি। আমার তানহা, যাকে ঘিরে আমি আমার জীবনটা নতুনভাবে শুরু করতে চেয়েছিলাম, তাকে আমি চিরতরে হারিয়ে ফেলছি। তাই এখন আমি আর কোনো কিছুর পরোয়া করি না। যা হবার হবে। এসব আপনি কি বলছেন স্যার? আপনার এই তিলে তিলে গড়ে তোলা মাফিয়া সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে, আর আপনি তা বসে বসে দেখবেন। ভুলে গেছেন আপনি আপনার গুরুকে কি প্রতিজ্ঞা করেছিলেন? নিজের জীবন দিয়ে হলো এই মাফিয়া সাম্রাজ্য আপনি টিকিয়ে রাখবেন। আপনি সেই প্রতিজ্ঞার অবলঙ্ঘন করতে পারেন না। শাহনাজ রাগি গেল বলে, আমি কি বললাম তুমি শুনতে পাওনি? আমার কিছু যায় আসে না, দূর হয়ে যাও আমার চোখের সামনে। আকবর এবার মেজাজ হয়ে বলে, কেন এমন করছেন স্যার আপনি? ওই তানহা নামের একটা সামান্য মেয়ের মৃত্যু আপনাকে এতটা দুর্বল করে দিল যে তার কাছে আপনার সব কিছু ফিকে হয়ে গেল। আরে অমন মেয়ে আপনি আরও 10টা পাবেন। আর আকবর নিজের কথা শেষ করতে পারল না, তার আগে শাহনাজ আকবরের কলার ধরে তাকে এলোপাথারি মারতে লাগলো। আকবর হতবাক হয়ে যায়। সে ভাবতে পারেনি যে শাহনাজ
সে সবসময় নিজের বড় ভাইয়ের মতো দিত, সে তাকে এত নির্দয়ভাবে মারতে পারে। মারতে মারতে আকবর আত্মরা করে সে বলে, আমার তানহার নামে বাজে কথা বলার সাহস তুই কোথায় পেলি? তোকে আজ আমি মেরেই ফেলবো। এমন সময় তাদের গ্যাংয়ের কিছু সদস্য এগিয়ে এসে আকবরকে রক্ষা করে। তারা শাহনাজকে টেনে দূরে সরে। শাহনাজ চেঁচিয়ে বলে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবি না তুই, নাহলে তোকে আমি মেরেই ফেলবো। আবার আকবরের বসে বলে ফেলে, স্যার, আজ আপনি যা করলেন তার জন্য একদিন খুব পস্তাবেন। বাস্তবতা আপনাকে বুঝিয়ে দেবে আপনি কত বড় ভুল করছেন। কয়েকদিন পর সকালে নতুন সূর্য উদয় হয়েছে নীল আকাশে, কিন্তু শাওনার জীবন এসে পৌঁছাতে পারেনি সে আলো। সে এখন নিজেকে ঘরের চার দেওয়ালে আবদ্ধ করে রেখেছে। শাওনা সেই দিনের পর থেকে আজ অবধি ঘরের বাইরে এক পাও রাখেনি। আজও তার ব্যতিক্রম হলো না। সকালে ঘুম থেকে উঠে সে নিজের তানহার সংরক্ষিত একটা ছবি দেখে নিল। বিশ্বাস করো তানহা, আমি আর বাঁচতে চাই না। আমি তোমার কাছে যেতে চাই। তোমাকে ছাড়া এক মুহূর্ত আমার আর কাটাতে ইচ্ছে করে না এই জঘন্য পৃথিবীতে। শাহনাজের ভাবনার মাঝে আচমকা তার রুমে কেউ নক করলো। শাহনাজ গিয়ে দরজা খোলার সাথে সাথে একসাথে অনেকে তার উপর হামলে পড়লো। শাহনাজ কিছু বুঝে ওঠার আগে তার হাতে হাত করা পরানো হলো। শাহনাজ পুরো কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। কিছু পরেই আফনান সিদ্দিকী এগিয়ে এসে বলে, তোমার খেলা শেষ মাফিয়া কিং শাহনাজ সিদ্দিকী, এবার জেলে যাও, জেলের হাওয়া খেয়ে এসো। আর তো আসতে পারবে না তুমি, এবার সারা জীবন জেলে চার দেওয়ালে কাটাতে হবে। শাহনাজ কোনো প্রতিক্রিয়া দেখায় না, যেন সে এটার জন্য প্রস্তুত ছিল আগে থেকে। এরপর তার জন্য এমন কিছু অপেক্ষা করছিল যা সে স্বপ্নেও ভাবেনি। শাহনাজকে অবাক করে সৈনী তার সামনে এসে বলে, অনেক পরিশ্রম করতে হয়েছে আমায় এই দিনটা দেখার জন্য, অবশেষে আমার পরিকল্পনা সফল। শাহনাজ সিদ্দিকী হতবাক হয়ে বলে, তুমি? আপনার বলে শাহনাজ তানহাই তাকে টানতে টানতে জেলে নিয়ে যায়। এই ব্যাপারটা দেখা খুব ইন্টারেস্টিং হবে বলে আফনান ও সৈনী স্বয়ম্বরে হেসে ওঠে। শাহনাজের মন পুরো ভেঙে যায়, দু চোখের জল পরিপূর্ণ। এত বড় ধোঁকা সম্ভব জীবনে? অগ্নিদগ্ধ ভালোবাসা পর্ব 2। পুরো গল্প প্লেলিস্টে আর একটা পর্ব আছে।